দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি ফাতিহা শাফি থাকছি আপনাদের সাথে। আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার, বিনিয়োগ এবং অর্থনীতির আদ্যপান্ত নিয়ে কথা বলে থাকি এবং সেই সূত্র ধরেই আসলে বলতে চাই পর্যটন শুধু ভ্রমণ নয়, অর্থনীতি, সংস্কৃতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকা শক্তি এবং এই শিল্প টেকসই করতে প্রয়োজন পর্যাপ্ত নিরাপত্তা। সেই নিরাপত্তা আসলে কিভাবে নিরাপদ পর্যটন গড়ে তুলতে আসলে কি প্রয়োজন, অবকাঠামো, আইন শৃঙ্খলা নাকি বিনিয়োগ, এই বিষয়গুলি আমরা আমাদের আজকের আলোচনায় তুলে ধরবো। আর সেই জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন বিশেষজ্ঞ অতিথি। আমার সাথে প্রথমেই যিনি আছেন মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। স্বাগত আপনাকে। আমার সাথে আরও আছেন ব্যারিস্টার সৈয়দ মাসিফ হোসেন, অর্থনীতি বিশ্লেষক। আপনাকেও স্বাগত। যেরকমটা আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি সেটি দিয়েই আসলে প্রশ্ন শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে নিরাপদ পর্যটন গড়ে তুলতে আসলে কি প্রয়োজন, অবকাঠামো, আইন শৃঙ্খলা নাকি বিনিয়োগ? চ্যালেঞ্জ আসলে কোনটি? নিরাপদ তার সেবা এবং বিনিয়োগ এবং পরিবেশ সবগুলি কিন্তু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। আপনার নিরাপত্তা যদি প্রপারলি না থাকে তাহলে তো বিনিয়োগ করে লাভ নাই, তাই না? সে বিনিয়োগকারী তো তার বিনিয়োগ আসবে মানে সে তুলে নিতে পারবে না, প্রফিট পাবে না। এছাড়া যদি নিরাপত্তা না থাকে পর্যটকদের মুভমেন্টও হবে না এবং ওই ডেস্টিনেশনটা একটা নেগেটিভ মার্কেটিং হবে, যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো তো হবেই না। আমার বিনিয়োগ হলে এবং আমি যদি নিরাপদ দিতে পারি আমার এখানে কর্মসংস্থান হবে, সেটা আসলে মূল ফোকাস। আসলে দিন শেষে তো আমার বিজনেস, আমার অ্যাক্টিভিটি, আমার কর্মসংস্থান, আমার দেশের জিডিপিতে অবদান রাখা। এই কারণে সরকার কিন্তু তার নির্বাচনের আলোকে ইতিমধ্যে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশের আলোকে যেটা যে অবশ্যই নিরাপদ দিতে হবে এবং বিশেষ সার্ভিসে, যেমন আপনি ধরেন যে যেখানে পর্যটকদের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে, বিশেষ করে মানে ধরেন যে র্যাপলিং, হাইকিং, তারপর ট্রেলিং, ট্র্যাকিং বা প্যারাসেলিং, এইসব ক্ষেত্রে যাতে করে প্রপারলি নিরাপত্তা বিধি, যে বিধিগুলো আছে সরকারের, মেনে যাতে করে সে সেবাটা দিতে পারে, সেখানে কিন্তু একদম জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশ প্রত্যেকটা কিন্তু নির্দেশনা দেওয়া আছে। তা আরেকটা বিষয় হলো যে প্রথমে আমাদের প্রায়োরিটি কিন্তু বিনিয়োগ আসলে। কারণ আমি যদি বিনিয়োগ না পাই, আমি অন্যান্য সেবা দিলে তো আমার তো ম্যান পাওয়ার আমি এঙ্গেজ করলাম, আমি সব কিছু ঠিক করলাম, কিন্তু আমার বিনিয়োগ নেই, তো আমার তো এটা বিনিয়োগ না হলে তো আমার যে মানুষগুলো আছে সে তো বেকার হয়ে যাবে, আমার তো ইকোনমিতে কন্ট্রিবিউশন আসতেছে না, আমার সেখানে রোড ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন ডেভেলপ করবে না। এই জন্য বলছে যে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। তা আমি মনে করি যে বিনিয়োগটা অবশ্যই ইম্পর্টেন্ট, বিনিয়োগের সাথে অবশ্যই আমরা নিরাপত্তা দিব, কারণ এটা লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য এখানে নিরাপত্তা বিধান অবশ্যই, এবং আমাদের সকল ধরনের সেবার মান যাতে করে আন্তর্জাতিক মানের হয় এবং নিরাপদ হয় সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ধন্যবাদ। আবারও আসছি আপনার কাছে। যেরকমটা উনি বলছিলেন একটি নিরাপদ পর্যটন ব্যবস্থা নিশ্চিত করার জন্য, সেটি যদি নিশ্চিত হয় দেশের অর্থনীতিতে আসলে কি কি সুফল আসবে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ইন্টারেস্টিং একটা টপিক। দেখেন, আমি যদি এবার গ্লোবালি থেকে যদি আমি পার্টিকুলারলি যদি আমাদের এই সাবকন্টিনেন্টের দিকে যদি আমি আসি, তো আমাদের কন্ট্রিবিউশন টু জিডিপি থ্রু ট্যুরিজম বাংলাদেশের কনটেক্সটে যদি আমি দেখি অনলি 3%। অন দ্য কন্ট্রারি যদি সবচেয়ে হাইয়েস্ট থ্রেশহোল্ডে চলেছে গিয়ে মালদ্বীপ 68%, ওদিকে ইন্ডিয়াতে 5%, ইন্ডিয়াতে 7 to 8%, পাকিস্তানে 5%। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে মানে আমরা এখানে কিন্তু আমরা কথা শুধুমাত্র ডোমেস্টিক ট্যুরিজমের ব্যাপারে কথা বলছি, আমরা কিন্তু চাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে কিন্তু আমরা কীভাবে অ্যাট্রাক্ট করা যায়। আমার মনে হয় আমরা এই জায়গাটাতে অনেক অনেক মানে এসেনশিয়ালি কনসেন্ট্রেট করি, কারণ আমরা চাই হচ্ছে কি যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা যেন আরও বেড়ে যায়। সেটার জন্য কিন্তু বেশি সব দেশগুলি কিন্তু, যেমন মালদ্বীপ 68%, কীভাবে ফরেন ট্যুরিস্ট তারা মালদ্বীপসে আসে, সেখানে একটা বড় একটা কন্ট্রিবিউট করে তাদের জিডিপিতে, এটা তাদের ফরেন রিজার্ভটাকে বাড়ে, সেটাতে তারা অন্য কাজগুলোকে তারা করে। আনফর্চুনেটলি এবার যদি আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করি, আমাদের দেশে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে কিন্তু আমরা মোটামুটি কম পাচ্ছি। যারা আসে আমাদের ক্যাপিটালে আসে বেশিরভাগ সময় ঢাকাতে, পার্টিকুলারলি ফর বিজনেস ফাংশনসগুলোর জন্য। এছাড়া প্রপার ট্যুরিজমের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, আমি পার্টিকুলারলি আমার কাছে মনে হয় যে বেশিরভাগ সময় ট্যুরিস্টদেরকে দেখি, ডোমেস্টিক ট্যুরিস্টদেরকে দেখি কক্সবাজারে বিভিন্ন যে পয়েন্টসগুলি আছে যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ অ্যাডভার্টাইজ করে ট্যুরিজমের জন্য। এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে যদি আপনি ফোকাস করেন, সেটা আমার কাছে মনে হচ্ছে কি যে প্র্যাকটিসটা দেখেন কোন জোন থেকে আপনার কাছে ট্যুরিস্টগুলি আসবে, সেটা একটা বড় একটা বিষয়। বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে যে
যেমন এশিয়ানরা পছন্দ করে হচ্ছে গিয়ে যে আমাদের এই হিউমিডিটি কান্ট্রি থেকে আমরা মাইগ্রেটেড হয়ে ভ্যাকেশনের জন্য দেখা যাচ্ছে যে কোল্ড রিজিয়নে যাওয়ার জন্য অনেকে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোকে পছন্দ করে, ভ্যালিজ পছন্দ করে, ইউরোপে সুইজারল্যান্ডে যেতে খুব একটা আগ্রহ থাকে। এটা কি এশিয়ান এই সাইড থেকে আমরা বেশি পছন্দ, কারণ আমাদের এই ধরনের ভ্যালিজ অথবা ওই ধরনের কোল্ড ওয়েদার আমরা এখানে রেগুলার বেসিসে পাই না। ইন্ডিয়ানসরা দেখবেন প্রায় সময় টার্গেট করে যে তাদের ডোমেস্টিক্যালি তারা যখন ট্রাভেল করতে পছন্দ করে ট্যুরিজমের জন্য, তারা কিন্তু হাইল্যান্ডসগুলোতে যায়, হিমালয়াসের আশেপাশে যায়, যাতে করে তারা যেন চেঞ্জ অফ ওয়েদার। আমাদের দেশে আসবে তাহলে কারা, পার্টিকুলারলি আমাদের দেশে আমরা টার্গেট করতে হবে আমাদের ইউরোপিয়ান, যাদের ওইখানে সামারটা তাদের ওইখানে তারা এনজয় করতে চায়, বিচেস তাদের এখানে অভাব আছে, তারা আমাদের এই ওয়েদারের সাথে তারা মোর কমফোর্টেবল হবে, কারণ তারা চেঞ্জ অফ মাইগ্রেশন যেটাকে বলে, ফর আ শর্ট টাইম 15-20 ডেজের জন্য আমরা এশিয়ার একটা কান্ট্রিতে যাব, যার পর আমরা এই ধরনের একটা ক্লোজ টু নেচার একটা ভাইবে আসবে। এখন যদি আমরা এবার চলে আসি যে বাংলাদেশে কেন এত কম, 3% কেন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের তুলনায় বাংলাদেশ এত কম? নেপালেও মোটামুটি কিন্তু ভালো ট্যুরিস্ট দেখা যায়, ওই যে একই বিষয়ের জন্য, সেটা হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যালি এটা। এবার আপনার এখানে গ্লোবালি যদি ফরেন ট্যুরিস্ট, বিভিন্ন ন্যাশনাল ট্যুরিস্টদেরকে যদি আপনার এখানে করতে হয়, সেটা হচ্ছে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ এ প্যারামাউন্ট থিং। যে কোনো সময় আমরাও যখন আমাদের দেশ থেকে আমরা যখন বিদেশে যাওয়ার চেষ্টা করি, আমরা কিন্তু ওইসব কান্ট্রিগুলোকে ট্রাভেল করার পথে যেখানে আমরা মনে করি ইটস ভেরি সেফ অ্যান্ড সিকিউরড। মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশন, এটা আমার কাছে কেন জানি মনে হয় যে দুইটাকে মিলে, সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, আমার মনে হয় যে এটা খুব বড় একটা বার্ডেনসাম হয়ে যায় তাদের জন্য। এটা উনি ভালো বলতে পারবেন যে এটা যদি সেগ্রিগেট করে স্পেসিফিকলি যদি ফোকাস করা যায় শুধু ট্যুরিজমের জন্য আলাদা একটা মিনিস্ট্রি। সেটাই জানতে চাচ্ছিলাম যে আসলে এই জিনিসগুলো যদি ডেভেলপ করা যায় তাহলে সুফলটা আসলে অর্থনীতির জন্য কি বয়ে আসছে? প্যারামাউন্ট, মানে আমার মনে হয় যেটা প্যারামাউন্ট একটা ইন্টারেস্ট রাখা উচিত গভর্নমেন্টের। আর এটা মানে আমার মনে হয় যে এটাকে যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, যেটা উনি বললেন, অথবা যে ধরনের বাজেটের কথাবার্তাগুলো যদি বললো, সেটাকে আমার মনে হয় যেটা যে আপনার ভলিউম অফ সাকসেস ইজ আনপ্যারালাল ফ্রম এনি আদার কনটেক্সট। ধন্যবাদ আপনাকে। যেরকমটা বলছিলেন, বিদেশি যারা পর্যটক আছেন বা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যারা আছেন, তারা আসলে অ্যাট্রাক্টেড কেন হচ্ছেন না আমাদের দেশের ক্ষেত্রে? ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল ট্যুরিজমটা ইম্পর্টেন্ট এই কারণে যে উনি প্রপারলি ব্যাখ্যা করেছেন যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের জন্য, কারণ একজন ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যদি আসে, মানে বিদেশি পর্যটক আসে, আমাদের অটোমেটিকলি কারোর মধ্যে 7জন 8জন, কারোর মধ্যে 12টাই কর্মসংস্থান সৃষ্টি হয়, মানে 12জন লোক কাজ করতে পারে। তবে ইন্টারন্যাশনালি 10 জনের কথা বলা হয়, একটা লোক আসলে 10টা কোনো সৃষ্টি হয়। যেন আমরা টার্গেট করেছি, এবং আমাদের যে একবারে আসেনি তা না, আসছে, তো আমাদের প্রপারলি ডাটাবেসটা আসলে আমাদের নাই বলে আমরা সে রিফ্লেক্ট করতে পারি না। তবে এই যে ট্যুরিস্ট আসছে, যেমন আমাদের 6,60,000 ট্যুরিস্ট আসছে আমাদের 25 সালে, এটা আমাদের টোটাল ট্যুরিস্ট আর কি, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আর কি। এখন এটা আরও বেশি হতে পারে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে এয়ারপোর্টে, ল্যান্ডপোর্টে, তারা আমাদের যে পাসপোর্ট যে সিলগুলো দেয়, হ্যাঁ, ওদের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করছি যাতে করে প্রপার ডাটাটা আমরা পাই। এবং আপনি জানেন যে আমাদের বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাদের সাথে আমরা একটা এমইউ করেছি আমাদের মন্ত্রণালয়, আমাদের বলে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট, একটা টুল, যেটার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি যে আমাদের জিডিপিতে প্রপার কন্ট্রিবিউশনটা কত। আমরা বলি এটা অনেকটা মানে অ্যাজাম্পশন 3 to 5, কিন্তু আসলে এটা আরও বেশি, কারণ আমি যখন একেবারে অ্যাকুরেট হিসাবটা নিতে পারবো, একদম একজন ট্যুরিস্ট যখন সে একটা মানে লোকাল ভেহিকেল অ্যাভেল করে, সে যে টাকাটা দেয় সেটা কিন্তু আমার জিডিপি, আমার কন্ট্রিবিউশন পর্যটনের। সে যখন একটা লোকাল এরিয়া গিয়ে তার লোকাল ফুড খায়, সেটা কিন্তু যে বিলটা দেয় সেটা কিন্তু আমার ট্যুরিজমে আসে, কিন্তু সেটা আমি নিয়ে আসতে পারি না। তো যার কারণে আমি আসলে এক্সুয়াল ফিগারটা দেখাতে পারি না, তো সেটা আমি করছি। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য আমাদের ইতিমধ্যেই ধরেন আমাদের যে মিশনগুলো আছে বাইরে, বাংলাদেশের মিশনগুলো, তাদেরকে অ্যাক্টিভেট করা হচ্ছে, এবং তাদেরকে ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে নির্দেশনা দিয়েছে যাতে করে এই ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস না হয়। এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা কাউন্সিল আছে, ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল, ওটাকে আরও অ্যাক্টিভেট করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের পাবলিসিটি ম্যাটেরিয়ালস আমরা বিভিন্ন ধরনের পাঠাইছি, এবং আমাদের অফলাইন অনলাইন মার্কেটিং কাজগুলো চলছে। এবং আমরা আসলে টার্গেট করছি হাই স্পেন্ডিং ট্যুরিস্টদেরকে, যাতে করে আমাদের 10 লাখ ট্যুরিস্ট যদি আসে, তাহলে আমরা যদি তাদেরকে প্রপার সার্ভিস দিয়ে যদি বেশি ইনকাম করতে পারি, সেটা আমাদের সাকসেস। কিন্তু আমি 20 লাখ ট্যুরিস্ট এনে যদি আমি 10 লাখ ট্যুরিস্টের মতো সমান আয় করি, তা তো হলো না।
20 লাখ টুরিস্ট আসলো, কিন্তু আমার 10 লাখ টুরিস্ট আসলে যে আয় হয় 20 লাখ সেই আয়, সেটা হবে না। এই জন্য আমরা যেমন জার্মানি, ইউরোপিয়ান কান্ট্রিজ, যেসব ফ্রান্স এবং ইউএস এর টুরিস্ট এবং জাপানি, তারা কিন্তু হাই স্পেন্ডিং টুরিস্ট, দে স্পেন্ড লট। তো এই জন্য ওইসব আপাতত আমরা টার্গেট করেছি যেসব দেশের টুরিস্টরা বেশি ব্যয় করে। এবং চীন এত বড় মানে দেশ, জনসংখ্যার দেশ, তো আমরা চীন থেকে অ্যাপ্রুভড ট্যুরিস্ট ডেস্টিনেশন স্ট্যাটাস পেয়েছি, এটিডিএস বলে। অর্থাৎ চীনের কোনো ট্যুরিস্ট যদি কোনো দেশে যেতে চায় তাহলে ওই দেশকে আগে চীন থেকে অনুমোদন নিতে হবে। তো আমরা অনুমোদনটাকে আগে পেয়েছি। তো এখন আমরা চীনের সাথে, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনে গেছেন এবং মালয়েশিয়া গেছেন, ইতিমধ্যে আমরা কথা হয়েছে যাতে করে তারা আমাদের দেশ ভিজিট করতে পারে। যদি চীনের নাগরিকদের 2% আমরা পেতে পারি তো অনেক ট্যুরিস্ট। এই জন্য আমরা ওইভাবে টার্গেট করছি এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ হয়েছে এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং চীন, জাপান, এদের সাথে আমাদের মিশনগুলো বেশ কাজ করছে এবং আমাদের বাইলেটারাল এগ্রিমেন্টও হচ্ছে যাতে করে সে দেশের টুরিস্টরা আসে এবং আমাদের ধরেন এখানে তারা এক এক দেশের টুরিস্ট এক একটা দেখতে চায়। যেমন জাপানিজরা বেশি আমাদের মনসুন খুব লাইক করে এবং আমাদের এগ্রিকালচার পছন্দ করে, ট্রেডিশনাল লাইফস্টাইল খুব পছন্দ করে। চীনারা আবার আমাদের এখানে বিজনেস ওরিয়েন্টেড যেসব অ্যাক্টিভিটিস খুব লাইক করে। আবার ইউরোপিয়ান টুরিস্ট আমাদের ট্রেডিশনাল যে আর্কিওলজিক্যাল সাইটগুলো আছে সেগুলো পছন্দ করে। ওই জন্য এক এক মার্কেটের জন্য এক একটা জিনিস আমরা নিয়ে যাচ্ছি। সেটি খুবই প্রশংসনীয় একটি ব্যাপার। কিন্তু যেরকমটা আপনার সহ আলোচক বললেন যে আমরা যখন অন্য দেশে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে যাই, আমরা কিন্তু সেফটি সিকিউরিটির কথাটা কিন্তু আমরা মাথায় রাখি। সেই সুবাদে আসলে বলতে চাই যে এই যে রিসেন্ট একটি ঘটনা, দুটি ঘটনা আমি আপনার সাথে বর্ণনা করতে চাচ্ছি। সেটি হচ্ছে কক্সবাজারের দরিয়ানগর সৈকতে একজন পর্যটক প্যারাসেইলিং করার সময় সেফটি হার্নেস থেকে ছিটকে পড়ে যায়। এবং আরও একটি ঘটনা সেটি হচ্ছে 24শে জুলাই 2026 সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। 6 জনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ থাকেন। 2 দিন পরে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। তো এই যে এরকম একটি অনিশ্চয়তা মানে যারা আছেন, তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের কি উদ্যোগ আছে বা কেন এগুলো আসলে ওভারকাম করা যাচ্ছে না? যে বিষয়টা আসলে দুটি মানে যে ঘটনা মর্মান্তিক এবং এটার জন্য মানে আমাদের ট্যুরিজম রিলেটেড যারা আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। এবং বিষয়টা হলো যে আসলে ওখানে কিন্তু সাইনেজ আছে যে কতটুক পরে আপনি যেতে পারবেন। মানে আপনি যদি খোদ হিমালয়ে যারা মানে মাউন্ট এভারেস্ট যারা বিজয়ী যারা যায়, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট মারা যায়, কিন্তু তারপর যাচ্ছে। তো কিন্তু ওখানে বিধিমালাগুলো তারা মেনটেন করে, সেফটি যে রুলসগুলো আছে সেটা মেনটেন করে। তা আমাদের যে সাঙ্গু নদীর যে ঘটনা বললেন, যে পর্যটক যেখান থেকে মানে তার দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু আসলে তার সেফটির জন্য বাইরে চলে গেছে, কিন্তু বলা আছে আমাদের জেলা প্রশাসনকে থেকে মানে একদম নির্দেশ হয়েছে যে এর বাইরে আপনি যাবেন না, এর ভিতরে আপনি সাঁতার কাটবেন, কারণ ওখানে কারেন্ট বেশি। ন্যাচারের বিরুদ্ধেও তো আমি ফাইট করতে পারবো না, তাই না? তো এই জন্য আমার কি দরকার, আমার সেফটি পর্যটক দরকার এবং সেখানে যারা আছেন তাদেরও দরকার। কিন্তু আমি টুরিস্ট যদি আমি না কথা শুনি, আমার যিনি মানে যিনি এখানে লোকাল গাইড আছেন তার কথা শুনতে হবে। তো যাই হোক, মানে এই ঘটনাটা ঘটেছে মানে আমাদের রুলসের বাইরে চলে গেছে। ঠিক প্যারাসেলিংয়ের যে ঘটনা সেটা আসলে তদন্ত হচ্ছে, মানে এটা কেন হলো, এবং ইতিমধ্যে জানেন যে খুব দ্রুত এটার রিপোর্ট আমরা পেয়ে যাব। আর যাতে করে এরকম ঘটনা না ঘটে, রিপিট না করে, এই জন্য আমাদের জেলা প্রশাসনকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা কাজ করছে। তো আসলে যে কোনো মানে দুর্ঘটনা আসলে এটা ইন্ডাস্ট্রির জন্য, বিশেষ ট্যুরিজমের জন্য খুব দুঃখজনক, কারণ এটা একটা নেগেটিভ ইমেজ চলে গেলে কিন্তু ওখানে আর ট্যুরিস্ট যায় না। এটা খুবই মানে আমাদের জন্য আশঙ্কাজনক বিষয়। তো এই বিষয়গুলো যাতে করে আমরা দ্রুত উদ্যোগ নিতে পারি, এই জন্য আইনি যে কাঠামো আছে, পরিকাঠামো আছে, তার ভিতরে কাজ করব। যিনি এটার জন্য দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যাতে করে রিপিট না হয় এই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে যাচ্ছে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আবারও যুক্ত হচ্ছি বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, সময় হয়ে গেলেও ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা কিন্তু খুবই সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, আর সেটি হচ্ছে নিরাপদ পর্যটন গড়ে তুলতে কি প্রয়োজন, অবকাঠামো, আইন শৃঙ্খলা নাকি বিনিয়োগ। আপনার কাছে চলে আসতে যাচ্ছি ব্যারিস্টার সৈয়দ মাসিফ হোসেন। অনেক রিসোর্ট কিন্তু গড়ে উঠছে, আমরা দেখতে পাচ্ছি। রিসোর্ট যে গড়ে উঠছে সেটি আসলে অর্থনীতির ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট রাখে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি আমি মনে করি যে এটা ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। যত বেশি রিসোর্স হবে তত হবে কি কম্পিটিশনটা ভাইব্রেন্ট হবে। আপনার একটা সাথে কম্পিট করতে থাকবে। ফ্যাসিলিটিস, অ্যামিনিটিস, এন্টারটেনমেন্টের জন্য কে কি প্রোভাইড করছে সেটার থেকে আরেক লেভেল বেটারমেন্টের জন্য অন দ্য
নেইবারিং রিসোর্স তারা ট্রাই করবে, কিন্তু ওই যে একটা জিনিস বারবারই আসে, সেটা হচ্ছে যে আপনার স্কিলড আপনার ম্যানেজমেন্ট। দেখেন আমরা যখন আমরা যদি এবার জোনাল ওয়াইজ যদি আমরা ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করতে চাই, আবারও আমি কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে নিয়ে আসতেছি। ফর এক্সাম্পল আপনার কিছু কিছু ন্যাশনালস তাদের কিছু কিছু ফুড নেই, যেমন আপনার জুইশ না, জুইশ না, আমি যদি এবার যদি যাই ইউরোপের অনেকগুলি দেশে তাদের কিছু কিছু ফুড নিয়ে তাদের অ্যালার্জিস থাকে। যেমন অনেক আপনি যদি রেস্টুরেন্টে যদি আপনি যান, কেউ দেখবেন হচ্ছে গিয়ে যে ওখানে অনেকে নাটস নিয়ে তাদের অ্যালার্জি থাকে। তারপরে দেখা গেছে হচ্ছে একটা পার্টিকুলার উইটের কিছু কম্পোনেন্টস থাকে, সেটা নিয়ে অ্যালার্জিস থাকে। তো এখন এটা কিন্তু অনেক সময় আমরা যখন ইউরোপের কোনো দেশে আমি যখন যাই, তখন আমি দেখি তারা কিন্তু স্পেসিফিকলি বলে দেয় যে দিস পার্টিকুলার প্রোডাক্ট কন্টেন্স নাটস, এই পার্টিকুলার প্রোডাক্টের মধ্যে উইটের এই পার্টিকুলার জিনিসটা আছে, গ্যালিটিন একটা জিনিস থাকে, এটা একটা জিনিস থাকে। তো এগুলো নিয়ে অনেক কিছু কনশাস লেভেলটা অনেক বেশি। আনফর্চুনেটলি আমরা যদি এবার রিসোর্সের কথা আমরা বলছি যে বিভিন্ন ধরনের রিসোর্স হচ্ছে, কিন্তু অনেকগুলি জায়গায় আমি দেখি হচ্ছে রিসোর্টসগুলোতে তারা দেখা গেছে অ্যামিনিটিস তারা বাড়িয়ে দিচ্ছে। হয়তো দেখা গেছে হচ্ছে সুইমিং পুল, প্রাইভেট সুইমিং পুল করে দিচ্ছে কমন সুইমিং পুলের থেকে, কিন্তু যে সুইমিং পুলের ওয়াটারের যে কোয়ালিটিটা, যেটা আপনার মেজারমেন্ট করা দরকার, যেটা আমাদের কতটুকু পর্যন্ত আপনার হচ্ছে ক্লোরিনটা দেওয়া আছে, এটা পিউরিফিকেশন লেভেলটা কীভাবে মেজারমেন্ট করতে হবে। অনেকগুলি রিসোর্টস আছে পৃথিবীতে যেখানে দেখা গেছে যে খুব এত এভরিডে বেসিসে তারা ওয়াটার চেঞ্জ করে না, কারণ সেটাকে তারা একটা খুব মানে প্রেশাস একটা হিসেবে কনসিডার করে। তারা যেটা করে এভরিডে বেসিসে ওয়াটারটাকে পিউরিফাইড করার জন্য সেটা যা করা দরকার সেটা করে। তাদের নিজেদের ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ওই পানিটাই রিসার্কুলেট করে আবার যাচ্ছে, যে কতটুকু ক্লোরিনেশন থাকতে হবে সেটা, যাতে করে হচ্ছে কি যে এটা আনফর্চুনেটলি কিন্তু আমাদের এখানে এই স্কিলড এই জায়গাটা স্কিলের অভাব। তার জন্য দেখা গেছে হচ্ছে অনেক সময় দেখা গেছে হচ্ছে যে কোনো একজন ইন্টারন্যাশনাল টুরিস্ট আসলো, সে একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল জায়গা থেকে আসে যেখানে ওয়েদার আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করে না, হয়তো সে পানিটা এখানে নামছে, সে দেখা গেছে পার্টিকুলারলি তার অ্যালার্জি হয়ে যাচ্ছে। সো তারও কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে যে না, আমি একটা জায়গায় একটা দেশে আসতেছি, আসার পরে আমি পার্টিকুলার ফ্যাসিলিটিস অ্যামিনিটিস আমি এনজয় করতেছি, বাট আই উইল গো ব্যাক হোম সেফ অ্যান্ড সাউন্ড। তো এখন তার ফুডে তাকে কি কনজিউম সে করছে সেটা যদি প্রপারলি তাকে এক্সপ্লেইন না করা যেতে পারে, ল্যাঙ্গুয়েজে ব্যারিয়ার্স থাকতে পারে। অনেক সময় দেখা গেছে যে গ্লোবালি আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু অনেক ট্যুরিস্টরা থাকে তারা হচ্ছে ইংলিশে তাদের এক্সপার্টিস নাই, ট্রান্সলেশনের জন্য যে জিনিসগুলি থাকে। হ্যাঁ, প্রাইভেটলি কিছু এন্টিটি যেমন গুগল ট্রান্সলেট থাকে, সেটা এটা মোর অ্যাক্সেসেবল যদি করে দেওয়া যায়, যদি কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ কেউ করে, যেটা বাংলাদেশে দেখা যায় সচরাচর এই ল্যাঙ্গুয়েজে কেউ কথা বলে না, জাপানিজ ল্যাঙ্গুয়েজ হোক অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজ হোক, তারা দেখা গেছে অনেকে দেখা গেছে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ফ্রেঞ্চ অনেকে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই কমিউনিকেশনটা যাতে করে হতে পারে, তার জন্য স্কিলড লেবার্স রাখা, ওই স্কিলড শেফ রাখা। হ্যাঁ, যে আমরা আসলে এই বিষয়টাই আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে রিসোর্স অনেক গড়ে উঠছে এবং এই যে বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবকাঠামো, সেটির ক্ষেত্রে আসলে রিসোর্স গড়ে ওঠাটা সেটি আসলে কতটুকু যুক্তিযুক্ত, নাকি এটি অযথাই স্পেন্ড হচ্ছে, আপনি কি মনে করছেন? না, এটা ডেফিনেটলি যদি আমি কন্ট্রারি অ্যান্সার দিব, সেটা হচ্ছে এখানে যে রিসোর্স হওয়া ভালো। যখন একটা রিসর্ট হচ্ছে, সে দেখা গেছে হচ্ছে যে তার একটা আলাদা ট্যাক্সের ফাইল হচ্ছে, তার এখানে কিছু মানুষজন তারা এমপ্লয়েড হচ্ছে, কিছু শেফস যারা ট্রেন শেফস তারা চাকরি পাচ্ছে, অথবা যারা সদ্য যারা পাশ করে আসছে আপনার কোন একটা ওই কালিনারি আর্টসের থেকে, সে ওখানে জব পাচ্ছে, হসপিটালিটি সেক্টরে মানুষজন এমপ্লয়েড হচ্ছে। বিভিন্নভাবে একটা রেজর্ট ওপেন হওয়া মানে এই না যে শুধুমাত্র যে ওই পার্টিকুলার অনেকগুলি সেক্টরে মানুষজন এখানে ইনভলভ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, আরেকটা বিউটিফিকেশন হচ্ছে। যত একটা লোকালিটির মধ্যে নতুন নতুন রেজর্টস আসবে, ওই এরিয়ার বিউটিফিকেশনটা বেড়ে যাচ্ছে। তখন যেটা হয় কি, তখন মনে করেন যে ওইখানকার লোকাল মানুষজনের পছন্দ করে যে না, আমার সিটিটা এখন সুন্দর লাগছে। যেমন কক্সবাজারে এখন দেখা গেছে বিউটিফিকেশনের দিক থেকে যদি চিন্তা ভাবনা করে দেখি, লোকালস অফ কক্সবাজার দে থিঙ্ক দ্যাট দে লিভ ইন আ ভেরি গুড সিটি। কারণ কি, ওই সিটি ওই পুরো জোনটাতে এত সুন্দর সুন্দর হোটেলস হয়ে গেছে, তো তারা নিজেরাও মনে করে যে না, আমার সিটিটা অনেক যেটা কিন্তু একটা ওই এরিয়ার মানুষজনের জন্য, ওইখানকার ওয়ার্কফোর্সের জন্য ভালো। শুধু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের কথা বাদ দিই, আমরা যদি এবার লোকালি আবার চিন্তা ভাবনা করে দেখি যে ম্যান পাওয়ার কিন্তু অনেক জায়গায় কিন্তু ভার্সেটাইলি মুভ হচ্ছে। একটা রেজর্ট যদি আপনার কক্সবাজারে হয়, একটা স্কিলড শেফকে কিন্তু ঢাকার থেকে দেখা গেছে সে ওখানে যে থাকছে। তো দেখা গেছে হচ্ছে কি যে এখানে যে ট্রান্সপোর্টেশন হোক অথবা তার যে মাইগ্রেশন ফ্রম ঢাকা,
এইখান থেকে ক্রাউডটা কমে ওখানে যাচ্ছে, এটাও কিন্তু একটা পজিটিভ একটা সাইন। ধন্যবাদ। আপনার কাছে এই একই কোশ্চেন আসলে রাখতে চাচ্ছি, এই যে রিসোর্টস গড়ে উঠছে, গড়ে ওঠার ফলে এই যে যারা পর্যটক আছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেক রিসোর্ট কিন্তু খালি থাকে, তো তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আসলে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? রিসোর্টের বিষয়ে একটু কথা বলতে চাই যে রিসোর্ট আসলে এটা এই কনসেপ্টটা আমাদের 15, 16, 17 সালের পর থেকে বেশি আসছে। আমাদের সে সময় ধরুন আমাদের হোটেল রেস্টুরেন্ট আইন আছে, আমাদের রিসোর্টে কোনো বিধি ছিল না আসলে। তখন আমরা 19 সালে রিসোর্টে বিধি তৈরি করি কন্ট্রোল রেগুলেশন করার জন্য, যেগুলো যে প্রপার সার্ভিস, তারপরে যে বন যাতে সে নষ্ট না করে, এবং রিসোর্টে আমরা বলেছি যেমন নদী, সমুদ্র, বন, পাহাড় এবং বিশাল এলাকা নিয়ে সে রিসোর্ট করবে। এবং রিসোর্টে একটা পজিটিভ দিক হলো যে সে লোকাল কমিউনিটিকে এঙ্গেজ করতে পারে এবং লোকাল কমিউনিটি জব পায়, এবং সে লোকাল যে ট্রেডিশনাল হ্যান্ডিক্রাফটসগুলো বিক্রি করতে পারে, লোকজন একটা রিসোর্টে গিয়ে 3-4 দিন থাকতে পারে, এবং ওখানে এমপ্লয়মেন্টটা বেশি হোটেলের তুলনায়। তো এই রিসোর্টের বিধি আমরা এইভাবে তৈরি করেছি যে যাতে করে সে বন নষ্ট না করে, সে যেখানে যায় সেখানে পরিবেশ অক্ষুণ্ণ রাখবে, এইটা আর কি। আপনি যে প্রশ্নটা করছেন যে আসলে যে রিসোর্টের এত রিসোর্ট হচ্ছে, মানে রিসোর্ট হচ্ছে এখন আমরা একদিকে প্রাইভেট ইনভেস্টমেন্ট চাই, আবার আদের রেগুলেশনও চাই। সরকারের এটি কাজ, তো ফেসিলিট করবে আবার রেগুলেটও করবে। রেগুলেট করবে এই কারণে যাতে সে প্রপার সার্ভিসটা টুরিস্টকে দিতে পারে, আর ফেসিলিট করবে এই কারণে যাতে সে মানে বিউরোক্রেটিক যে এন্টাঙ্গেলমেন্ট সেগুলো ওভারকাম করে সে দ্রুত কাজ করতে পারে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেমন রিসোর্ট করতে গিয়া কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করছে নেচারের সাথে, কিছু জায়গায় কম্প্রোমাইজ করছে, তার বিউটিটা নষ্ট হচ্ছে। সেই জায়গাটা আমরা কিন্তু মানে যে তাদেরকে যে রেগুলেশন আওতায় নিয়ে আসছি, তাকে পারমিশন নিতে হবে ডিসি থেকে। 1 স্টার 2 স্টার হলে তাকে অবশ্যই পারমিশন নিতে হবে, এবং ওই ফর্ম আছে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তার পরিবেশগত এবং অবস্থান ছাড়পত্র নিতে হবে, এবং পাশাপাশি 3-4 স্টারের জন্য আমার মিনিস্ট্রিতে আসতে হবে। আমাদের আইনেই বিধি অনুযায়ী করছে। তো যেটা আমরা চাই যে একসাথে যদি অনেকগুলো হয় তাহলে আসলে কাস্টমার, যেটা আপনি বললেন যে অনেক সময় ফাঁকা থাকে, আমাদের দেশের ট্যুরিজমের যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো আসলে উইন্টার এবং যে উইকেন্ডগুলোতে বেশি মুভমেন্টটা হয়। আর অন্যান্য সময় দেখা যায় হয়তো পারিবারিকভাবে কেউ যাচ্ছে কোনো অকেশন বা এজিএম, অফিসের এজিএম হচ্ছে, মিটিংগুলো হচ্ছে, কিন্তু মানে আমাদের এই ক্যারেক্টারিস্টিক কারণে অনেক সময় রিসোর্টগুলোকে দেখা যাচ্ছে বিশেষ করে আপনার সামারে একটু ফাঁকা থাকে। তবে এখন ঢাকার আশেপাশে অনেক রিসোর্ট হয়ে গেছে, কেউ কেউ আসলে ভালো পাচ্ছে, যেমন বলেন যে সার্ভিস ভালো দিচ্ছে, তার ফুড তার ব্র্যান্ড হয়ে গেছে, কিংবা তার এমবিয়েন্সটা পরিবেশটা ব্র্যান্ড হয়ে গেছে, সেবার মান ভালো হয়েছে, তার কটেজটা সুন্দর, সে ওয়াটার ভিলা করেছে এবং ফ্লোটিং রেস্টুরেন্ট করেছে। তো এই করে সে যত বেশি সার্ভিস দেবে সে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে। আর যে সার্ভিস দিতে পারবে না, তার ইনভেস্টমেন্ট রিকারিং ইনভেস্টমেন্ট নাই, সে পিছিয়ে যাবে, তার ফাঁকা থাকবে, এটা স্বাভাবিক। জি, সরকারি বিভিন্ন উদ্যোগের কথা আপনি বললেন। সরকার আর কি কি উদ্যোগ নিতে পারে যারা পর্যটক আছেন তাদের জন্য, এবং বেসরকারি খাত যেগুলো আছে তাদের আসলে উদ্যোগ কি হতে পারে? আসলে সরকারকে আসলে মানে লিডারশিপের রোলটা প্লে করতে হয়। যদিও ট্যুরিজম ডেভেলপমেন্ট এটা প্রাইভেট সেক্টর লেড ডেভেলপমেন্ট হওয়াটাই প্রত্যেক দেশে হচ্ছে, কিন্তু আমাদের দেশে ক্যারেক্টারিস্টিক অনুযায়ী, কারণ আমাদের পথটা দেখাতে সরকারকে, সরকার মানে একেবারে কোনো নতুন জায়গায় সরকারকে বিনিয়োগ করতে হয়, বিশেষ করে ওখানে রাস্তাঘাট তৈরি করা, তার অ্যান্সিলারি সার্ভিসগুলো এনশিওর করা, তারপর দেন প্রাইভেট সেক্টর বিনিয়োগগুলো করতে। এই কারণে আমাদের অনেকগুলো উদ্যোগ আছে, বিশেষ করে আমাদের নতুন নতুন ডেস্টিনেশনগুলোতে আমাদের সেখানে রাস্তাঘাটগুলো যাতে ডেভেলপ করা হয়, আমরা এলজিডিকে এবং রোডস অ্যান্ড হাইওয়েকে বলে দিচ্ছি, এবং নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রকে বলেছি, এবং আমাদের যে বিদেশি বিনিয়োগ অ্যাট্রাকশনের জন্য আমরা যে বিডা আছে, আপনি জানেন যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা, তাদের সাথে আমরা ক্লোজলি কাজ করছি, এবং পিপিপি অথরিটি আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, তাদের মাধ্যমে আমাদের শৈবালের 132 একর জমিতে আমরা বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে ইন্টার স্ট্যান্ডার্ড সব ফেসিলিটি ওখানে তৈরি করব। এছাড়া আমাদের সিলেটে তৈরি করব, আমাদের যেসব বরিশালে আছে, খুলনা কিন্তু এরকম ইন্টার স্ট্যান্ডার্ড কোনো ফেসিলিটিস নাই, সেখানে করব। তো এই উদ্যোগগুলি মূলত আছে, মূলত পিপিপি বেসড, এবং সরকারের নিজস্ব যে বাজেট আছে, বাজেট বলতে যে বছরে প্রকল্পের মাধ্যমে যে উন্নয়ন বাজেট, সেখানে মাধ্যমে আমাদের প্রকল্প, যেমন নিঝুম দ্বীপটা একটা বড় একটা অ্যাট্রাকশন এখন, মানে সেন্ট মার্টিনের বিপরীতে নিঝুম দ্বীপে এখন বেশ ভালো আসতেছে আর কি, যেহেতু সেন্ট মার্টিনের রেস্ট্রিকশন আছে, নিঝুম দ্বীপে আমরা সেখানে সুবিধা তৈরি করছি, হাতিয়া করছি, আমরা তৈরি করছি আপনার নতুন আনোয়ারা পার্কিতে, এবং আরও অন্যান্য জায়গায় তৈরি করছি, যেখানে
এখানে পর্যটক মুভমেন্টটা বেশি। যেমন কক্সবাজার ঠিক আছে, কক্সবাজার আছে, কিন্তু কক্সবাজার থেকে কিন্তু ইনানি পাটুয়াটা কিন্তু বেশি অ্যাট্রাকশন, টুরিস্ট মুভমেন্টটা কিন্তু অধিক হচ্ছে। আবার পিছন দিক দিয়ে কিন্তু আমাদের ক্রুশ বলে একটা জায়গা আছে, ক্রুশকুল, এবং ক্রুশকুলে কিন্তু আমাদের সেখানে ডেভেলপমেন্ট আছে। তারপরে আপনি জানেন যে মাত্রাবাড়ি মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট নামে একটা প্রকল্প আছে, মিডি, সেটা আওতায় আমরা মহেশখালী এবং সোনাদি আইল্যান্ড সহ কেন্দ্র করে সেখানে ইকোটুরিজম ডেভেলপমেন্ট অলরেডি আমাদের প্রকল্প দেওয়া আছে। তো এইভাবে আমরা নতুন উদ্যোগ গ্রহণ করছি। এখানে মূলত প্রাইভেট ইনভেস্টমেন্ট আসবে, ফরেন ইনভেস্টমেন্টও আসবে। জি, আমরা সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। খুবই ছোট্ট একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। যেরকমটা আপনার সহ আলোচক বললেন যে বিনিয়োগ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শিল্পের ক্ষেত্রে। বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? দেখেন, এটা খুবই ইনফরমেটিভ একটা ডিসকাশন, আই মাস্ট সে। অনেকগুলি বিষয় আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে জানতে পারতাম, যেটা জানতে পেলাম, যেটা আসলে হচ্ছে আমারও জানা ছিল না। এটা ভেরি গুড মানে ইনফরমেশন বিনিয়োগের জন্য। এই যে আজকে আপনার যে শোটা, আপনি আজকে যে ইনফরমেশনসগুলোকে এখানে যে আপনার মানে আপনার এখানে যে থ্রো করা হলো, এটা কিন্তু একটা বড়, এটা আমার কাছে মনে হয় যে কেন জানি এই এই প্রাইভেট সেক্টরে দেখা গেছে হচ্ছে তারা এটাকে বুস্ট আপ করার জন্য অনেক কিছু করে, বুস্টিং ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু গভর্নমেন্ট যে এত কিছু প্ল্যানস আছে করতে চাচ্ছে, এই যে একটা হোটেলের কথা বললো, যেটাকে হচ্ছে তারা আপনার উইথ মানে ফরেন ইনভেস্টমেন্ট পিপিপির মাধ্যমে তারা হচ্ছে এটাকে আরও আরও মানে ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস দিয়ে তারা এটা করতে চাচ্ছে। তারপরে হচ্ছে হাতিয়ার কথা বললো, নিঝুম দ্বীপের কথাবার্তা বললো। এগুলি তখনই দেখা গেছে হচ্ছে গিয়ে যে আপনার এনলাইটেড হয় এইসব বিষয়গুলো যখন প্রাইভেট সেক্টরে কেউ যদি একটা কটেজ ওপেন করলো, ওখানে কোনো একটা রিসর্ট ওপেন করলো, কোনো একটা হোটেল ওপেন করলো, তখন তারা এটাকে তাদের নিজেদের গরজে কিন্তু এটাকে তারা করে। কিন্তু আমাদের দেখা গেছে হচ্ছে যে গভর্নমেন্টের যেটা ইনিশিয়েটিভগুলি হচ্ছে, এটা কিন্তু দেখা গেছে অনেক সময় আনসিন রয়ে যায়। তো এটার আরেকটা বিষয় আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে কি আমি আমাদের অতিথিকেও এটা করবো, যে ট্যুরিস্ট পুলিশের যে কথাটা বললো, প্রবলেমটা কোথায় হয়, অনেক ট্যুরিস্টরা এটা জানেই না যে ট্যুরিস্ট পুলিশের কাজটা কি, কোন পারপাসে সে ট্যুরিস্ট পুলিশের কাছে যাবে। আমরা যখন বিদেশে আমরা যখন ট্যুরিজমের জন্য আমরা যখন যাই, আমরা তো এশিয়ানা বেশিরভাগ সময় ইউরোপে যাওয়া পছন্দ করি, আমরা কিন্তু জানি যে আমাদের জন্য এই জায়গাগুলি থাকে ইনফরমেশনসের জন্য। আমাদের ডিফিকাল্টিস হলো আমরা এখানে যাব। এই যে একটা ইনসিডেন্ট, যেটা খুব দুঃখজনক ইনসিডেন্ট, যে একজন প্যারাস্লাইডিং করতে গিয়ে হার্নেস ছেড়ে পড়ে গেল। কার কাছে যাবে কমপ্লিটটা লঞ্চ করতে? কে এটাকে দেখবে? এই ইনফরমেশনসগুলি কিন্তু রেডিলি অনেক সময় অ্যাভেলেবল থাকে না। সবাই ডিপেন্ড করে ডিসির উপরে। ডিসি রোলটা কতটুকু থাকে, পুলিশের রোল কতটুকু, সেটা এই জন্য আমি প্রথমের দিকে আবার যদি চলে যাই, আমার মনে হচ্ছে যে যদি মিনিস্ট্রিকে যদি আপনার ভাগ করে ট্যুরিজমের জন্য স্পেসিফিকলি যদি একটা মিনিস্ট্রি করা হয়, আমার মনে হয় যে এখানে আরো ভাইব্রেন্ট হবে কাজগুলো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আপনাদের মাধ্যমে আসলে এই পর্যটন শিল্প সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আবারও। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা আসলে জানতে এবং জানাতে চেষ্টা করেছি নিরাপদ পর্যটন গড়ে তুলতে আসলে কি প্রয়োজন, অবকাঠামো, আইন শৃঙ্খলা নাকি বিনিয়োগ, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন বাংলার সাথেই থাকবেন।